সমিতি না, এটা ক্লাব না যে Exactly. চালাই দিলাম। জি। আপনি এত জনবল ব্যবহার করেছেন, একটা সুন্দর নির্বাচন উপহার দিছেন, সেই নির্বাচনে গণভোটে হাতে কত পড়েছে নাতে কত পড়েছে সেগুলো প্রকাশ করেছেন। প্রকাশ করার পর তার ভিত্তিতে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। শুধু তো ওই গণভোটের ভোটই গণেন নাই, যারা দলীয় ভোট নির্বাচন যারা করে তাদের ভোটও গণনা করছেন, এবং সেই ভোট চলাকালীন সময় কিংবা ফলাফল যখন চূড়ান্তভাবে আসে নাই, এর ভিতরে অনেকগুলো অভিযোগ আসছে। সেই অভিযোগ আমার নয়, ওনারও না, সেই অভিযোগটা আসছে অন্য দলের পক্ষ থেকে। এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, কাটাছিড়া হয়েছে, বিভিন্ন কথা আসছে। তো নির্বাচন কমিশন যখন আজকে প্রকাশ করলো গেজেট নোটিফিকেশন, এবং সেখানে কিছু ভোট কমছে, এখনও হাবটি জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ভোট কমছে, ৭৪ লাখ ভোটের কথা বললেন যেটা নষ্ট হয়েছে, এই যে বিষয়গুলা, এটা তো আপনি একটা প্রশ্ন থ্রো করে দিলেন যে আপনার কাউন্টিং নিয়ে জটিলতা আছে, এবং আপনার এই কাউন্টিং জটিলতা আপনি সমস্ত কাউন্টিংয়ের আপনি ডাউট প্রকাশ করতে পারেন, কারো কিছু করার থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমার ধারণা, আপনার এই থেকে আমার ধারণা, যে ইতিমধ্যে আমরা দেখছি যে নানান জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এগুলো কিন্তু আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা নয় এই কারণে, আমি রাজনীতিতে সম্পৃক্ত না। ওই দল একটা আটক থাকলে কার সুবিধা হয়, দল মাঠে আসলে কার বেকায়দা, এগুলো আমার সাবজেক্ট না। বাট আওয়ামী লীগ কিন্তু, আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এই জামিন পাচ্ছে মানে হচ্ছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এলাকায় এমনও বলছে যে আমরা যদি বিজয় লাভ করি আমরা আপনাদেরকে দেখে রাখবো। তো এখন আওয়ামী লীগ যেভাবে বেইল পাচ্ছে, তাতে মনে হয় আওয়ামী লীগের কাছে একটা বদ্ধমূল বিশ্বাস হয়েছে, তাদের সহায়ক সরকার আসছে এবং ইন অ্যাকশন তারা প্রমাণ করতেছে। তাই এই যে একটা নির্বাচন কমিশনের প্রশ্নটা তুলে দিল, এই প্রশ্নটা তুলে দিয়ে সে কিন্তু ভোট, যে গণভোটের যে বিষয়টা, সেটাকে তিনি বিতর্কিত করে দিলেন। এবং এই বিতর্কিত করে দিলে এটা দিয়ে ইস্যু বানাইতে পারে যে কেউ, যে কোনো সময় আন্দোলনও হতে পারে। তার মানে একটা প্রশ্ন এখানে পরিষ্কার এবং এটা তোলার সুযোগ এবং নির্বাচন কমিশন খুব প্ল্যান করে সুপরিকল্পিতভাবে, যেহেতু ইউনূস সাহেব নাই, চলে গেছেন, আর প্রেসিডেন্টের ভাষণটা আমরা যেটা দেখেছি, তাতে মনে হয় যে এই গণভোট অনভোট প্রেসিডেন্টকে অনেকেই আমরা সমর্থন করি না। আমি আমার কথা বলছি না, তাদের ভাষায়। নির্বাচন কমিশন ইচ্ছা করে এরকম একটা প্রশ্ন তারা, আপনি না ইচ্ছা করে যদি না করে থাকেন, আপনি তো দুইটা প্রশ্নই আসবে, সেদিন যে রেজাল্ট দিলেন সেটা কি, এখন যেটা বলছেন সেটা কি, এই যে প্রশ্নবিদ্ধ করলেন। এবং সে সিকিউর থেকে, মানে এরকম একটা প্রশ্ন তোলার সাহস থাকে কেমনে, যখন সে মনে করে যে আই এম সেফ না হইলে এই ঘোষণা সে করতে পারে না। আচ্ছা, যে আপনি মানে আপনি যখন মন চায় তখন কোন সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে ওয়ান আমি বলে আসতেছি, তা আপনি সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4 কতে বলা আছে না সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি বলতে এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতি কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে, মানে সমস্ত অফিস আদালত বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4 কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11 নভেম্বর 2024 এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি, তো আপনি ও দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না, আপনি ও দিলেন কেন? তখন সে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে এখন সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন, তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনাটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন, তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, রাষ্ট্র, এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন, এখন 74 লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে।
তাই না? 74 লাখই তো 26 পর্যন্ত দেওয়া হইলো, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন। এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিক ভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বত্র ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না, অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে। নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে। মিলান কোনোভাবে যে ধরেন এখন এই আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে এবং তারা আবার সক্রিয় হচ্ছে বিভিন্ন না, জায়গায়, এর সাথে কোর্টে আমি উদাহরণ দিই, আমাদের সাংবাদিক 200-র অধিক গ্রেপ্তার আছে। আমাদের প্রেস ক্লাবে আসে, ওই যে তখন ছাত্ররা এসে লিস্ট করে দিছে, এরা চেনে, এরা ফেসিবাদের 200, প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে। এখন যারা জেলে ঢুকছে তারা আর বেরোয় না, এদের ভিতরে আবার খুনের কোষা ঢুকে দিছে। আমার কথা হচ্ছে, এই সাংবাদিকদের ভিতরে অনেক দুর্বৃত্ত আছে, ফৌজদারি অপরাধ করলে তাদের বিচার হোক। যে অপরাধ করে নাই তার তো কোর্টে হিয়ারিং উঠবে তো না, বেরোইছে, ঢুকছে কেউ বেরোয় না, এই যে সর্বশেষ আনিস আলমগীর, তাকে ওয়ারেন্ট দিয়ে করছে, কোনো অভিযোগ দিয়ে করছে, আগে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে আপনার সাংবাদিক তার মামলা দিছে, এখন আবার দুদকের কেস সাজানো হচ্ছে। তো এগুলো কি? এটা তো আইনের শাসনের ব্যাখ্যা না। কোর্ট তো এখন ধরেন আবার আইভির কথা বললেন, আইভি যখন একটা ক্লিন ইমেজের লোক দিয়ে আওয়ামী লীগ তৈরি হবে, এরকম যখন জনশ্রুতি তৈরি হলো, তখন আপনি ধপাধপ আইভির বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আইভি তো সবসময় ওখানের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে ফাইট করছে। কেন তার আগে আব্দুল মান্নান আগের অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, তারপরে সাবের হোসেন চৌধুরী, তাদেরকে জামিন দিয়ে না? জামিন দিতে সাবের হোসেন চৌধুরী, ওটা নিয়ে তো আমিও কথা বলছি যে সে রিমান্ডে ছিল, 6টা খুনের মামলা ছিল, একটা লোয়ার কোর্ট চাপ দিয়ে তাকে বেল করে দিয়েছে। এটা তো সরকারের লোক টেলিফোন করছে, লোয়ার কোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে একবারে। তখন তো আমরা সমালোচনা করছি, এভাবে তো হয় না। রিমান্ডে আপনি রাখলেন, 6টা খুনের মামলা দিয়ে দিলেন। এখন তো প্রশ্ন আসে সাবের হোসেন আদৌ খুন করছে কিনা, আর না হলে ওই কোর্ট তাকে প্রেশার দিয়ে তার জামিন দেওয়া হয়েছে। এবং আমার কাছে সাক্ষী আছে, আমি বলতে পারবো না, কোর্টের সেই জাজ বলছে আমি বাধ্য হয়ে এটা করছি, আর একটা অ্যাডভোকেট আমাকেই বলছে। সুতরাং এই দেশে এই জন্য তুগলকি কাণ্ড হয়েছে। তো এই 18 মাসে তুগলকি কাণ্ড হয়েছে। আপনি যেটা বদির কথা বললেন, বদি হলো ইয়াবা ব্যবসায়ী। শেখ হাসিনার সময় সে তুমুলভাবে সমালোচিত ছিল, তখন তার বউরের নমিনেশন দিয়েছে, তারে বাদ রাখছে। আপনি মামলা করলেন খুনের, কেন বেল দেবে নাকি? কোন প্রমাণ করছেন আপনার? উনি তো সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, বলেন আপনি আপনার একজন জামিন পেতে হলে তার মেরিট লাগবে। তো কোর্টের তা আইনে আটকাতে হবে। এখন যদি কোর্ট স্বাধীনভাবে কাজ করে, এখন ধরেন আমাকে জেলে নিয়ে গেল, আমি বললাম তো আমাদের প্রায় কমপক্ষে 20 জন সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা আছে। আপনি কি মনে করেন চুরি করতে পারে একটা সাংবাদিক? খুন করছে কাউকে, কেন মামলা দিলেন আপনি? একদিনে একবারে সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। তুগলকি কাণ্ড না? পৃথিবীর ইতিহাসে আছে এটা, পৃথিবীর ইতিহাস। সব সাংবাদিক আমি জেদ করে ঘোষণা করছি যে ওই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সময় আমাকে চেষ্টা করছে অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়ার জন্য, আমি নেইনি। এখন সরকার চলে গেছে, আমি অ্যাপ্লাই করবো তো, নেবো তো। কোথাকার অ্যাক্রিডিটেশন কার্ড? সেক্রেটারিয়েটের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন। এখানে অজুহাত দেখানো হলো, একবার প্রেস সেক্রেটারি বললো, অনেকে ওই আওয়ামী লীগের কর্মী অমুকে অনেকে পাইছে। আজকে বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে বিএনপি বিনা কারণ এবং বিনা অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল, বিচারে তাদের নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি বলছেন যারা ভিকটিম এবং সাক্ষী ছিলেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়াকে বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ বলা যায় কিনা? দেখেন, আমেরিকাতে কিন্তু বিচারপতি নিয়োগ করে যে সরকার ক্ষমতায় আসে, চেঞ্জ করতে পারে। কিন্তু আমার কথা হলো পারসেপশন একটা ব্যাপার, এই মুহূর্তে চেঞ্জ হয়তো না করলেও ভালো হতো। কিন্তু ওনার সম্পর্কে তো আরো স্ক্যান্ডেল আছে তো। কার সম্পর্কে বলছেন? চিফ প্রসিকিউটর সম্পর্কে আছে তো, আপনি জানেন না? উনি আর শিশির মনির নিয়ে কথা আছে না, যে রাজসাক্ষীটা হলো কেমনে, একটু আগে বলা হলো না?
আইজিপি রাজসাক্ষী হয়েছে কি বেসিসে, এবং প্ল্যান করে একটা ওই যে ইয়েতে পড়াইছিল যে ভ্যানে চড়ায় একজন যখন তার ফাঁসির আদেশ হলো, চিৎকার করে পুলিশ বলতেছে আমি টাকা দিতে পারি নাই, ঘুষ দিতে নেই বলে আমাকে ফাঁসি দিয়েছে, আমাকে ব্যাট করে দিয়েছে। এগুলো কি? এটা তো ট্রাইব্যুনালের বিচার হচ্ছে। এই অভিযোগগুলো তো লোক তো এখন আছে, ফাঁসি হয় নাই তো, তাহলে জিজ্ঞান যে যে যারা টাকা দিতে পারছে তারা বেঁচে গেছে, যে টাকা দেয় নাই সে বলি ফাটা হয়েছে, তার ফাঁসি হয়ে গেছে। কাকে টাকা দিছে? তো এইগুলি তো হবে। যারা নেগোশিয়েট করছে তাদের আমার কাছে প্রমাণ আছে নাকি? আপনি যেভাবে খোঁচাইতেছেন ইশারাই কাফি, বুঝেন নেন। আচ্ছা, অ্যাডভোকেট বসে আছে না, ওনারা কিভাবে কি করতে হবে ওনারা ভালো বোঝে। হ্যাঁ, তো অভিযোগ আছে, এগুলো তো প্রমাণ আমি দেবো না। এটা যদি কোর্টে ওঠে, উনি চ্যালেঞ্জ করলে কোর্টে উঠলে প্রমাণ হবে, তাছাড়া কেমনে প্রমাণ হবে? আচ্ছা। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে, ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হ্যাঁ, তিনি তো টকশো আছে, তার সাথে আমি টকশো করছি, লোকটা ভালো, লোকটা এতে কোনো ভালো। আমার কথা হলো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নাকি সদ্য সাবেক? না, সদ্য সাবেক যে তার সাথে সরিয়ে দিলেন, অনেকদিন আপনি টকশো করছেন। করছি তো। এখন টকশো করছি বলে আমি তার পক্ষে বলছি না, আমি বলছি যে তিনি শোনেন, শেখ হাসিনা ওই আসছিল না, ওই যে রমান এরা তো সব ব্যবসায়ীদের কাছে পয়সা নিয়ে বিভিন্ন অকেশনে দিত। হাসান মনসুর কিন্তু ইয়েতে ছিল, আপনার ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিল, তার কাছে 2 কোটি টাকা চাইছে ওই অকেশনাল ডোনেশন, হ্যাঁ, ব্র্যাক ব্যাংক থেকে দেয় না, সে ঠেটার লোক 20 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, এই জন্য হাসিনার সে রোশনালে করছে গেল। এখন আমার কথা হচ্ছে যে ধরেন আপনি সরকারে আসছেন, আপনি একটা আপনি এই জিনিসটা বলবেন যে আপনি তার সম্পর্কে সুরামি করছিলেন। এখন হাসান মনসুরকে নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ আমরা সেভাবে পাই নাই। তিনি তার মতো একজন গভর্নরকে কিংবা তার উপদেষ্টাকে অপসারণ করা হলো যে প্রক্রিয়ায়, যেভাবে তিনি বলেছেন যে আমি পদত্যাগ করিনি এবং আমি গণমাধ্যমে দেখলাম যে আমি নাই, আমি বাসায় চলে যাচ্ছি। উনি প্রেস কনফারেন্স করছে, জি, তখন পর্যন্ত জানেন না। এখন ওনাকে যে প্রক্রিয়া, ওনার উপদেষ্টাকে যেভাবে মব করে বের করা হলো, জামাতের আমির উনি বলেছেন যে তাকে সরকারি দল মব করে তাকে বের করেছে। এবং না, এটা আবার ভিন্ন কথা। মব না, আগের থেকেই আন্দোলন করতেছিল, আন্দোলনে ওই দিন পদত্যাগ চাইছে। আমার বক্তব্য সেই জায়গায় না, আমার বক্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান মনসুরের মতো অর্থনীতিবিদ, তাকে তো আপনি বললেই হতো আপনি রিজাইন করেন, তাহলে তো রিজাইন করে। তাই এরকম হলো কেন ব্যাপারটা এইভাবে ঘটলো কেন? এটা অনেক দোষে দুষ্ট করা হয়, এগুলো তো বলা মুশকিল। ইসলামী ব্যাংকের তো ইসলামবাদে কোনো সব কারো চাকরি খাই দিছে ইসলামী ব্যাংক থেকে টাকা নিচ্ছে। তারপরে আরমান এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির ছেলে, সেটি তো আবার তার ইয়েতে দেখাইছে, সে ইলেকশন করছে, জিতছে, তার দেখাইছে 100 কোটি তার সেভিংস, 2 কোটি সেভিংস, সে তো নগদের আপনার 100 কোটির বন্ড কিনতে চাইছে, সে শেয়ার কিনতে চাইছে। সুতরাং এগুলো সে হয়তো অ্যালাউ করবে। আর এই কারণে দেখে মনে করছে যে হয়তো ট্রাস্টেড লোক দরকার, তাকে সময় দেয় নাই। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা পারসেপশন তো আছে, একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরাবেন, তাকে বলে দিলেই তো হলো, না গেলে আপনার যা ইচ্ছে তাই করেন। আর যেটা বলা হচ্ছে সরকারি মব, এটা হলো এটা সঠিক না। এটা আগের থেকেই ওখানে জিএম আমার নিজের আত্মীয় আছে, ওখানে আগের থেকেই তারা দাবি করছে। হাসান মনসুর খুব কনসিউস লোক, তাদের দাবি দেওয়া সহজে মানে নাই, তারা আগের থেকেই দাবি করছে, দাবি পূরণ করে নাই, তারা শেষে এসে ঘেরাও ফেরাও এগুলো করছে, সে পর্যন্ত তার রেজিগনেশন কাকতালীয়ভাবে মিলে গেছে, ওটাকে বলা হয় গভর্নমেন্ট মব করছে। এটা ঠিক না, কিন্তু তার প্রসেসটা, তাকে ওখান থেকে যে চাকরিচ্যুত করা হলে প্রসেসটার ক্ষেত্রে আমার তীব্র আপত্তি। আচ্ছা, আবু হেনা রাজ্জাক, আপনি কি এই বিষয়ে নিয়ে বলবেন যে ওনাকে যে আমি কয়েকটা কথা বলি এই বিষয়ে। ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর উনি রাষ্ট্রপতি হইতে চেয়েছেন, এবং এটা আমরা জনশ্রুতি সবাই বলছি, ওনার স্বপ্ন, উনি লোভী, উনি রাষ্ট্রপতি হবেন, এবং এই জন্য ছাত্রদের আন্দোলন করছেন, প্রোটেকশন দিচ্ছে বিএনপি এবং আর্মি। এটা আমরা আগে বলছি, অনুমান ভিত্তিক, প্রেসিডেন্ট ক্লিয়ার করে দিছে, রাষ্ট্রপতি সাহেব ক্লিয়ার করে দিয়েছেন যে ওনাকে সরাইতে পারে নাই এই কারণে। তারপর ইউনূস সাহেবের এত কি ক্ষমতা, এত কি শক্তি, সংবিধান কিচ্ছু মানলেন না। উনি ফেব্রুয়ারি 2026 মতো নির্বাচন নিয়ে আসলেন, আর সবাই তাকায় তাকায় দেখলেন। এটা তো ক্লিয়ার করে দিছে একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না, যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না। তার মানে যা কিছু মানে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না।
কেননা যেই গণভোট আমরা করলাম বা যেই সংস্কার গণভোটের মধ্যে উল্লেখ করা আছে সেটা যদি বাস্তবায়ন হয়, আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, আজিজ বেরো বলি আমি, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? এই সংশোধনে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? হবে না। রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে? হবে না। কারো কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? ক্ষতি হবে রাজনৈতিক দলের। তাদের যে ক্ষমতা কুক্ষিগত রাখে একটা দল, সেই পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। একই ব্যক্তি একই সময় প্রধানমন্ত্রী, একই সময় পার্টির প্রধান এবং একই সময় দলনেতা, কিংবা দুইবার বেশি পারবে না এইসব। এখন বলে যে অনেকের ইয়ের ভিতরেই আছে সেই ম্যানিফেস্টো, সেটা অন্য কথা। এই গণভোটটা যদি বাস্তবায়ন হয়, গণভোটের আলোকে সংস্কার হয়, কোনো রাষ্ট্রের ক্ষতি নেই, জনগণের ক্ষতি নেই, ক্ষতি শুধু রাজনৈতিক দলের। তাদের কুক্ষিগত পাওয়ারটা থাকবে না। এবং সেগুলোও তারা মেনে নিচ্ছে তখন, কি জন্য? যে 2/3 মেজরিটি যদি পেয়ে যায় কল্পনা, ওগুলো এড়াইয়ে যেতে পারবে। নাহলে যেই মন্ত্রী বলতেছে যে আমরা এগুলা মেনে নিয়েছি, গণভোট মেনে না নিলে নির্বাচন হইতো না, তার মানে নির্বাচনটাই ছিল শুধুই লক্ষ্য, আর কিছু নয়। এরপরে আসেন এই নির্বাচনের জন্য তারা সব, অবশেষে আমরা একটা নির্বাচন পাইলাম। যে সরকারটা চলে গেল 18 মাস থেকে, সেটা কোনো সরকার নয় এই কারণে, সে কোনো রাজনৈতিক সরকার না, তাকে একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে নিয়োগ দিছে। এবং এই ধরনের সরকার যখন হয়, কিংবা সামরিক শাসন যখন হয়, কিংবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, বা বিশেষ পরিস্থিতির সরকার থাকে যারা নির্বাচিত নয়, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আপনার প্রশাসক নিয়োগ করে বিভিন্ন জায়গায়। এবং ইউনূস সাহেব এসে কিন্তু সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা ছিল, কাউন্সিলর সব বাতিল করে উনি প্রশাসক নিয়োগ দিছে, এবং সিটি কর্পোরেশন অফিসার দ্বারা কাউন্সিলের কাজটাও চালাই আসতেছিল। এই সরকার, আবারও বলছি, নির্বাচনের জন্য দীর্ঘ 18 মাস তাদের শুধু নির্বাচন। তাহলে তারা তো নির্বাচিত সরকারের ক্ষমতায় বসলো, এবং সে খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে আপনি দেখেন 6টা সিটি কর্পোরেশনে পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দিলেন। তারপরে ওদের বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োগ দিচ্ছেন। কাকে দিছে নাম বলার দরকার নেই, তারা দিচ্ছেন। এবং সব জায়গায় বসাইছেন কিন্তু ওরা দলীয় লোক, তাদের দলের নেতা যারা, তাদেরকে বসাইছেন। পত্রিকা অলরেডি আসে। না, এখানে কি আপনি প্রত্যাশা করেন যে অন্য দলের লোক তারা বসাবে? নট দ্যাট, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, আপনি যখন দলীয় লোকের বসাবেন, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে প্রশাসক নিয়োগ হয় আমলা থেকে, আচ্ছা, সাধারণত। আচ্ছা। কিন্তু আপনি দলীয় সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়া আপনি দলীয় লোক বসাচ্ছেন। তো দলীয় লোক যখন আপনি বসাবেন, আপনার তো নির্বাচন প্রক্রিয়াটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? নির্বাচনের মাধ্যমে প্রক্রিয়া হইলে আপনি যে 6 জনকে বসাইছেন, সেই 6 জনই যে নির্বাচিত হবে ভোটে, তার তো কোনো গ্যারান্টি নাই। কেউ তো পরাজিত হতে পারে। তাহলে আপনি যে বসাই দিতেছেন, তাহলে তো আপনি নির্বাচনকে এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনকে এড়িয়ে আপনি দলীয় ব্যক্তিদেরকে বসাচ্ছেন। এখানে তো দলীয় লোক বসলে নির্বাচনের মাধ্যমে বসবে, আপনার কোনো উপায় নাই, আপনি এইভাবে বসাইতে পারেন না। আর যেহেতু প্রশাসক অলরেডি ওই সরকার বসাই গেছিল, সেক্ষেত্রে আপনি 2 মাস 3 মাস 4 মাস পরেও নির্বাচন দেন, ওই প্রশাসক কিন্তু চালাইতে পারত। এবং ওই প্রশাসক কি কারো পক্ষপাতিত্ব করবে না? তর্কের খাতিরে বলছি, ধরা যাক কথা আছে যে ওই সরকারের মানে প্রিয় লোকদেরকে বসাইছে, কিংবা এনসিপিকে প্রেফার করে এই ধরনের লোক প্রশাসক নিয়োগ করছে, কিংবা আসিফ মাহমুদ ছিল এটার ভিতরে না। কিন্তু যখনই ক্ষমতার পালাবদল হয়ে গেল, তখন কিন্তু ওই লোকগুলা থরথর করে কাঁপবে, এটাই স্বাভাবিক। যারা প্রশাসক, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, বরং তারা প্রশাসক থাকলে এই সরকারের অধীনে যতদিন পর্যন্ত নির্বাচন না হয়, ততদিন পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল তারা থরথর করে কাঁপতো, অর্থাৎ কাজগুলো ভালো হতো। কিন্তু আপনি যখন দলীয় লোককে বসায় দিলেন, তখন কিন্তু সরকারকে দলীয় লোক এত কেয়ার করে না, কারণ প্রত্যেকের মর্যাদা তো একটা লেভেলের, একটা মেয়রের মর্যাদা মন্ত্রী লেভেলের, প্রতিমন্ত্রী বা মন্ত্রী লেভেলের। সুতরাং দলীয় লোক যখন বসায়, তখন আমরা বাইরে থেকে দেখি মন্ত্রী, মেয়র, কিন্তু তারা যখন এক টেবিলে বসে আড্ডা মারে, তখন মনে হয় যে 5 জন বন্ধু আড্ডা মারে। আপনি দেখবেন 5 জন এসপি যদি এক জায়গায় বসে একই কোর্স মেয়েদের আড্ডা মারে, তখন মনে হয় না এসপি, মানে স্কুল ফ্রেন্ড আড্ডা মারতেছে। বিষয়গুলো এইরকম। তো আপনি যখন এদেরকে নিয়োগ দিয়ে দিলেন, তখন তারা পরিষ্কার আপনার লোক হলো। নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিতে, আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হলে সবাই জিতে যাবে না? না, সেই নিশ্চয়তা না, কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করেন, তাহলে তো অপোজিশন লোক আছে, এবং তারা তো 31% ভোট পেয়েছে। জি, এই যে যারা 11 দলীয় জোট 31% ভোট পেয়েছে, তারা তো বঞ্চিত হচ্ছে, ভোটাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, এবং আপনিও নিশ্চিত না যে আপনার লোক জিতবে কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়, যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচনটার ভিতর থেকে তারা কিছুটা ভীত হয়েছে, কারণ 31% ভোট পাওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা।
এই আজকের যে 11 দলীয় জোট যারা পেয়েছে, এবং সেখান থেকে তাদের একটা ভীতি সঞ্চার হয়েছে বলে মনে হয়। কেননা 50টা সিটের খবর পাওয়া গেছে, 50-53টা সিট, যেটা 70 ভোট থেকে 5000 ভোটের ব্যবধান। সুতরাং হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমি সেট আপ করলাম, প্রশাসক নিয়োগ করার মানে হচ্ছে এই যে আমি সেট করলাম আমার লোক, তারা যদি প্লট তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিস্থিতিতে যদি তারা মনে করে যে নির্বাচন দিলে অ্যাবসলিউটলি তাদের পক্ষে যাবে, তখন এই নির্বাচন দিবে, নয়তো এটাকে প্রলং করবে। কারণ আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যান, তখন কিন্তু আপনার কারো দিকে তাকাইতে হয় না। এই কারণে, তা না হলে 2/3 মেজরিটি পেয়েছেন বলি এটা একটা সিমটম যে সরকার কোন দিকে যেতে পারে, সরকারের রাষ্ট্র পরিচালনার যে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা, এটা রিফ্লেকশন এখানে। এবং আমার কাছে মনেই হয় যে এদেরকে বসানো হয়েছে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে যাতে তারা নির্বাচনের প্রশ্ন দিয়ে আসে নিশ্চিত হওয়ার জন্য। তা না হলে আমি কোনো যুক্তি দেখি না, এবং এই গণতান্ত্রিক সরকারের সাথে কোনোভাবেই এটা মানায় না। কারণ আপনার নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন নিয়ে আপনার কথা। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে তারা দ্রুত নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। আপনি প্রস্তুতি নেন না, আপনি 3 মাস পরে করেন। আপনার এখনই নিয়োগ দিতে হইলো কেন? যদি মনে করেন ইউনূস সরকার যাদের এখনই নিয়োগ না দিয়ে যেই প্রশাসকরা ছিলেন তারা আগের সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ মানুষ, অথবা যে আপনি বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তাদের মতো করে বসিয়েছিলেন এবং তাদের নামে বিতর্কও ছিল। তাদেরকে রেখেই আপনি বলছিলেন তাদেরকে রেখেই এই সরকার চালাতে। না না না, তাদেরকে যদি নাও রাখেন, আমি তো বলেছি সরকার যখন বদল হয়ে গেল, তারা যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, ওই প্রশাসন কিন্তু থরথর করে কাঁপবে। জি, সেই কারণে আমি বলছি তাদেরকে রাখতে পারতেন। আর যদি মনে করেন না তাও রাখবেন না, তাহলে আপনি প্রশাসক নিয়োগ দিলে সাধারণত আপনার আমলাদের ভিতর থেকে দেয়া হয়। জি। আর 1, 2 হচ্ছে আপনি যখন কমিশনার চিন্তা করেন, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, এগুলো যে চিন্তা করেন, অনেক কাজ আছে যেগুলো তারা করে, ওই পর্যন্ত মেয়রদের কাজ না। সেই জায়গাগুলো তো বসে আছে এখনো। আচ্ছা, সেই জায়গাগুলো আপনি কি করবেন? সেই জায়গাগুলো কি আপনি নির্বাচন করবেন? তাহলে যদি সেটা, তার মানে হচ্ছেই আপনি যদি এই আসনগুলায় মেয়র বসাই দিয়ে আপনি যদি মনে করেন মাঠের কাজটা করবেন, যেখানে আপনার পরিকল্পনা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, সেটা কি এনশিওর করতে চাচ্ছেন কিনা? তার গণতান্ত্রিক সরকারের এটা কোনোভাবেই মানায় না। কারণ আপনার দীর্ঘ দেড় বছর শুধুই নির্বাচনে বিশ্বাসী বারবার বলেছেন, সেই নির্বাচনে বিশ্বাসী হয়ে আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর প্রশাসক নিয়োগ, এবং সেটা আপনার দলীয় লোক, এই দলীয় লোক নিয়োগ দিয়েছেন শুধুমাত্র আপনার প্লট তৈরি করার জন্য। যেই ব্লেমগুলো ছিল ওই আসিফ মাহমুদকে নিয়ে, তারা যখন হয়েছিল যে তারাও প্লট তৈরি করতেছে, এবং স্থানীয় নির্বাচনের কথা তারা যখন আগে বলছে, তখন তারা বলছে যে ক্ষমতায় থেকে তারা প্লট তৈরি করে তারপরে এটা করবে। তা আমি এটা কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি না। 1, 2 নম্বর, 31% ভোট পাওয়া বিরোধী দলকে আপনি পুরা এড়ায় গিয়া আপনি আপনার দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। দলীয় লোক নিয়োগ না দিতেন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।